হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের জিকের প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা জিকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সেই রিলেটেড কিছু আরও ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো চলো প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখে নিই। 1 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে রিহান্দ বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রিহান্দ বাঁধটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর এই রিহান্দ বাঁধকে কি বলা হয় না, গোবিন্দ বল্লভ পান্থ সাগর নামেও পরিচিত। রিহান্দ বাঁধটি কী নামে পরিচিত? গোবিন্দ বল্লভ পান্থ সাগর, গোবিন্দ বল্লভ পান্থ সাগর নামেও রিহান্দ বাঁধটি পরিচিত। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখে নিই। যে কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান ও মহাযানের উদ্ভব হয়েছিল? কোন বৌদ্ধ সম্মেলনে হিনজান ও মহাযানের উদ্ভব হয়েছিল? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সম্মেলনে। আর এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা কবে হয়েছিল যদি বলি, চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল 72 খ্রিস্টাব্দে। 72 খ্রিস্টাব্দে হয়েছিল। আর কার সময় হয়েছিল এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা? কনিষ্কের সময়। কনিষ্কের সময়। কোথায় হয়েছিল সেটা? কাশ্মীরে হয়েছিল। কাশ্মীরে হয়েছিল। আর এই সময় সভাপতিত্ব কে করেছিলেন? বসু মিত্র। বসু মিত্র সভাপতিত্ব করেছেন। অর্থাৎ চতুর্থ বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল 72 খ্রিস্টাব্দে কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে, আর সভাপতিত্ব করেছিলেন বসু মিত্র। আচ্ছা, আর এই সম্মেলনে, এই চতুর্থ সম্মেলনে চীনা পরিব্রাজক ফা হিয়েন অংশগ্রহণ করেছিলেন। আর এই ফা হিয়েন কার সময় ভারতে এসেছিল যদি বলি, সেক্ষেত্রে হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফা হিয়েন ভারতে এসেছিলেন। আচ্ছা, এবার ছোট্ট করে একটু বৌদ্ধ সম্মেলন সম্বন্ধে আলোচনা করে দিই। যে প্রথম বৌদ্ধ সম্মেলনটি কবে হয়েছিল না, 483 খ্রিস্টপূর্বাব্দে। 483 খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল। কার সময়? অজাতশত্রুর সময়। কোথায় হয়েছিল? রাজগৃহে। প্রথমটি হয়েছিল 483 বিসিতে অজাতশত্রুর রাজত্বকালে রাজগৃহে। আর প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিলেন? মহাকাশ্যপ্য সভাপতিত্ব করেছিলেন। আচ্ছা, এবার যদি বলি যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি কার সময় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কালাশকের সময়। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি হয়েছিল কালাশোকের সময়। কোথায় হয়েছিল না, বৈশালীতে। কোথায় হয়েছিল? বৈশালীতে। তৃতীয়টি যদি বলি, তৃতীয়টি কার সময় হয়েছিল? সম্রাট অশোকের সময়। সম্রাট অশোকের সময়। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। এই সময় অভিধম্মপিটক গ্রন্থটি রচনা করা হয়। তো এই 4টে বৌদ্ধ ধর্ম নিয়ে আমাদের প্রশ্ন এসে থাকে। তো ঠিক আছে, তো এবার পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখে নিই। প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ কি? প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ আমাদের 3 নম্বর কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হাইড্রেশন প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ। ঠিক আছে না? এবার যদি বলি যে প্লাস্টার অফ প্যারিস কী দিয়ে তৈরি, যদি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যদি বলি যে প্লাস্টার অফ প্যারিস কী দিয়ে তৈরি, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে জিপসাম। প্লাস্টার অফ প্যারিস কী দিয়ে তৈরি, সেক্ষেত্রে হয়ে যাবে জিপসাম। আর যার সংকেত CaSO4 2H2O। তাহলে প্লাস্টার অফ প্যারিস জমাট বাঁধার কারণ হচ্ছে হাইড্রেশন। আর প্লাস্টার অফ প্যারিস কী দিয়ে তৈরি? জিপসাম, যার সংকেত CaSO4 2H2O। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনটা কী রয়েছে দেখে নিই। বলেছে সম্প্রতি কোন রাজ্যের মিরাজ তানপুরা ও মিরাজ সেতার জিআই ট্যাগ পেয়েছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। জিআই ট্যাগ
জিআই ট্যাগ মানে গ্লোবাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে কোন রাজ্যের? মিরাজ তানপুরা আর মিরাজ সেতান। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অর্থাৎ মহারাষ্ট্র। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখিনি। রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে কি বলে? রক্তকণিকা বা ব্লাড সেল সৃষ্টিকারী কলাকে কি বলা হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ হেমাটোপোয়েটিক কলা। হেমাটোপোয়েটিক কলা বা টিস্যু রক্তকণিকা সৃষ্টিকারী কলাকে বলা হয় হেমাটোপোয়েটিক কলা। এবার রক্তের সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন একটু দেখে নিই। রক্তের কতগুলি গ্রুপ রয়েছে? 4টি গ্রুপ রয়েছে। কি কি? এ বি, এবি এবং ও। আচ্ছা, আর রক্তের সর্বজনীন দাতা কাকে বলা হয়? সর্বজনীন দাতা, সেক্ষেত্রে ও বা ও নেগেটিভ। আর যদি বলি সর্বজনীন গ্রহীতা তাহলে এ বি বা এ বি নেগেটিভ। ঠিক আছে। আর মানুষের রক্ত মানে কি প্রকারের? না, এটা একটি ক্ষারীয়। মানুষের রক্ত হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। আচ্ছা, আর রক্তের পিএইচ বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন লেভেল কত হয়ে থাকে? সেক্ষেত্রে হয়ে যায় 7.4। রক্তের পিএইচ লেভেল হয়ে যায় 7.4। আচ্ছা, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল আরবিসি, রেড ব্লাড সেল লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? সেক্ষেত্রে হয়ে যাবে 120 দিন। আর যদি বলি হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কত? সেক্ষেত্রে হয়ে যাবে 5 থেকে 6 দিন। তাহলে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন আর শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 6 দিন বা হোয়াইট ব্লাড সেল। ঠিক আছে। লোহিত রক্তকণিকা তৈরি কোথায় হয়? সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অস্থি মজ্জায়। লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? সেক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে অস্থি মজ্জায় বা বোন ম্যারোতে। ঠিক আছে। আর রক্তকণিকার সংখ্যা কমে গেলে কোন রোগটি হয়? রক্তকণিকার সংখ্যা কমে গেলে কোন রোগটি হয়? সেক্ষেত্রে হয়ে যাবে লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারও বলা হয়। লিউকোমিয়া রোগটি হয় রক্তকণিকার সংখ্যা কমে গেলে। আর রক্তের চাপ মাপার যন্ত্রের নাম কি? সবাই আমরা জানি স্পিগমোম্যানোমিটার। আর একজন প্রাপ্তবয়স্কে দেহে রক্তের পরিমাণ কত থাকে? 5 থেকে 6 লিটার। বেশ, তো রক্তের এগুলোটা ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখে নিই। চিংড়ির রেচন অঙ্গ বা এক্সক্রেটরি অর্গান হলো কি? চিংড়ির রেচন অঙ্গ বা এক্সক্রেটরি অর্গান হলো কি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সবুজ গ্রন্থি অর্থাৎ অপশন বি। চিংড়ির রেচন অঙ্গের নাম হচ্ছে সবুজ গ্রন্থি। আর যদি বলি কেঁচোর রেচন অঙ্গের নাম কি? সেক্ষেত্রে হয়ে যাবে নেফ্রিডিয়া। কেঁচোর রেচন অঙ্গের নাম হয়ে গেল নেফ্রিডিয়া। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে? এটা একটা অর্থনীতি বা ইকোনমিক্সের কোশ্চেন। মুদ্রাস্ফীতির অর্থ কি? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনও বলতে পারো। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের অর্থ কি? মুদ্রাস্ফীতি মানে মুদ্রা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলতে পারি যে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ টাকার যোগান বেড়ে যাওয়া আর উৎপাদন হ্রাস পেয়ে যাওয়া। মানে বাজারে অত্যাধিক টাকা চলে আসে কিন্তু সেই পরিমাণ জিনিসপত্র থাকে না কেনাকাটার মতন, সেটাকেই আমাদের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলা হয়। বেশ, পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখি। বলেছে করেঙ্গে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। করেঙ্গে ইয়ে মরেঙ্গে বা ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে অর্থাৎ ডু অর ডাই এই ডাকটি কোন আন্দোলনে দেওয়া হয়েছিল? অনেক সময় জিজ্ঞেস করে করেঙ্গে মরেঙ্গে বা ডু অর ডাই ডাকটি কে দিয়েছিলেন। তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের সময় করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাকটা দেওয়া হয়েছিল। আর ডাকটা কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। আর যদি বলি যে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল, সেক্ষেত্রে হয়ে যাবে 8 আগস্ট 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 8 আগস্ট 1942 সালে। আচ্ছা, আর যদি জিজ্ঞেস করা হয় যে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে লর্ড লিন্থলিগো।
ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিন্থলিগো। আর যদি বলি যে গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। তো মাতঙ্গিনী হাজরা কোথায় ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে পূর্ব মেদিনীপুরের তমলুকে, পূর্ব মেদিনীপুরের তমলুকে। তাহলে গান্ধী বুড়ি বা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে কোথায় অংশগ্রহণ করেছিলেন? পূর্ব মেদিনীপুরের তমলুকে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে একটু দেখে নিই। তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন? তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে না মাদাম কুরি? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইকেল ফ্যারাডে। তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। আর তিনি ডায়নামো আবিষ্কার করেছিলেন। এর উপর ভিত্তি করেই ডায়নামো আবিষ্কার করেছিলেন, যেটা তড়িৎ উৎপাদন করে থাকে। তাহলে ডায়নামো কে আবিষ্কার করেছিলেন? মাইকেল ফ্যারাডে। তিনি তড়িৎ চুম্বকীয় আবেশকে আবিষ্কার করেন। ঠিক আছে। আর পরবর্তী যেটা রয়েছে মাদাম কুরি। এই মাদাম কুরি কে ছিলেন? মাদাম কুরি প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক। কি সাবজেক্টে? পদার্থবিদ্যা বা ফিজিক্স থেকে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1903 সালে। মাদাম কুরি প্রথম মহিলা হিসেবে নোবেল পান পদার্থবিদ্যায় বা ফিজিক্সে কত সালে? 1903 সালে। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে আমাদের আজকের শেষ কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন শব্দটি প্রচলন করেছিলেন কে? গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব শব্দটি কে প্রচলন করেছিলেন? এক্ষেত্রে কিন্তু এম.এস. স্বামীনাথন হবে না। এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ নরম্যান বোরলগ সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন শব্দটিকে প্রচলন করেছিলেন। বা বলা যায় যে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তাহলে হয়ে যাবে নরম্যান বোরলগ। আচ্ছা, যদি বলি যে ভারতের সবুজ বিপ্লবের জনককে, সেক্ষেত্রে হয়ে যাবে এম.এস. স্বামীনাথন, যাকে 2024 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে। আর এই সবুজ বিপ্লবটা ভারতে কবে হয়েছিল? 1860-এর দশকে, বা বলতে পারো 1865 সালের দিকে এটা হয়েছিল। আর এই সবুজ বিপ্লবের সময় ভারতে কৃত্রিম সার, কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে সবুজ বিপ্লবে ভারতে কিসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? কৃত্রিম সার, কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল। আর এই সবুজ বিপ্লবটি কোথায় হয়েছিল? ভারতের পাঞ্জাব ও হরিয়ানাতে। কোন চাষকে কেন্দ্র করে? গম ও চাল, বিশেষ করে গমকে বলতে পারো। তাহলে ভারতে কত সালে হয়েছিল? 1860-এর দশকে, অর্থাৎ 1865 সালে এম.এস. স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক। আর এটা কোন রাজ্যে হয়েছিল? পাঞ্জাব ও হরিয়ানাতে গম ও চাল চাষকে কেন্দ্র করে। আর যদি বলি বিশ্বের সবুজ বিপ্লবের জনককে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে নরম্যান বোরলগ। অর্থাৎ আমাদের 10 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অপশন এ হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।